সেই দিনটা আমার জীবনের এক বিভীষিকাময় অধ্যায়, যা আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। তানভীর, আমার কাকাতো ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে যখন আমার দিকে তাকিয়ে বলেছিল, দিদি, তোমাকে দেখলে আমার সব পড়ালেখা ভুলে যায়, তখন আমি আকাশ থেকে পড়েছিলাম। আমার পৃথিবীটা মুহূর্তেই যেন ওলটপালট হয়ে গিয়েছিল। ওর চোখে আমি এমন এক গভীরতা দেখেছিলাম যা আগে কখনো দেখিনি। এক অজানা আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠেছিল। বন্ধুরা, এশিতা ব্লগসে তোমাদের সব্বাইকে স্বাগতম। আশা করি তোমরা সব্বাই ভালো আছো। আজকের গল্পটা হয়তো তোমাদের হৃদয়ে এক নতুন ঢেউ তুলবে। আমার অনুরোধ, গল্পটা শোনার সময় হেডফোন ব্যবহার করো, তাহলে এর প্রতিটি অনুভূতি তোমাদের ছুঁয়ে যাবে। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার নাম সাদিয়া। ঢাকার এই কোলাহলপূর্ণ শহরে আমার বেড়ে ওঠা। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। ছোটবেলা থেকেই আমার জীবনে আত্মীয় স্বজনের আনাগোনা ছিল বেশ। তাদের মধ্যে তানভীর ছিল আমার সবচেয়ে প্রিয়। সে আমার কাকাতো ভাই। আমাদের গ্রামের বাড়ি যদিও রাজশাহী, কিন্তু তানভীরের বাবা অর্থাৎ আমার কাকা কর্মসূত্রে চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। তবে গরমের ছুটি বা ঈদের ছুটিতে তানভীর সব সময় আমার ঢাকাতেই আসত। আমি ওর থেকে বছর 4 বড় ছিলাম, তাই আমি ছিলাম ওর দিদি আর ও ছিল আমার ছোট ভাই। তানভীর ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী ছিল, ক্লাসে সবসময় প্রথম স্থান অধিকার করত। ওর পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। আমি নিজেও ওকে খুব উৎসাহিত করতাম। যখন ও গ্রামে থাকত তখন ফোন করে ওর পড়াশোনার খোঁজ নিতাম, ঢাকার ভালো ভালো বইয়ের নাম বলতাম। ও যখন এসএসসি পাশ করে তখন আমার বাবা মা ওকে ঢাকায় এনে আমাদের সাথেই রাখার প্রস্তাব দিয়েছিলেন, যাতে ও ভালো কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে পারে। কাকা কাকিমা সানন্দে রাজি হয়েছিলেন। সেই থেকে তানভীর আমাদের বাড়িতেই থাকত। মিরপুরের একটা নামকরা কলেজে ভর্তি হয়েছিল। আমার তখন অনার্স শেষ হয়েছে, চাকরির প্রস্তুতি নিচ্ছি। তানভীরকে পেয়ে আমার একাকিত্ব অনেকটা ঘুচে গিয়েছিল। বাড়িতে একজন ছোট ভাই থাকার আনন্দ আমি পুরোপুরি উপভোগ করছিলাম। আমি ওকে নিয়ে প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে যেতাম। ওর কলেজের টিফিন বানিয়ে দিতাম, বিকেলে ওর সাথে বসে গল্পের বই পড়তাম। মাঝে মাঝে ওর পড়াশোনার ফাঁকে ফাঁকে ওকে নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, সংসদ ভবন, হাতির ঝিল, এমনকি বুড়িগঙ্গার ধারেও। ও যখন প্রথমবার ঢাকার কোলাহল দেখল, ওর চোখে মুখে যে মুগ্ধতা দেখেছিলাম তা আজও আমার স্পষ্ট মনে আছে। ওর সরলতা আমাকে মুগ্ধ করত। কলেজ জীবনে তানভীর ধীরে ধীরে আরও পরিণত হতে শুরু করল। ওর চেহারায় একটা কাঠিন্য আসতে শুরু করল, কণ্ঠস্বর আরও গম্ভীর হল। তবে আমার প্রতি ওর সেই আদরের ছোট ভাইয়ের আচরণে কোনো পরিবর্তন আসেনি, বরং আরও যেন বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠল। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ও আমার সাথে আলোচনা করত। আমি ওর কাছে ছিলাম শুধু দিদি নয়, যেন একজন বন্ধু, একজন পথ প্রদর্শক। এইচএসসি পরীক্ষার পর ওর স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। আমি ওর পাশে ছায়ার মতো ছিলাম, রাত জেগে ওর সাথে পড়াশোনা করেছি। ওর পরীক্ষার আগে নিজে না ঘুমিয়ে ওকে চা বানিয়ে দিয়েছি। যখন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল, তখন আমাদের সবার চোখে আনন্দাশ্রু। সেদিনও আমাকে জড়িয়ে ধরে বলেছিল, দিদি, তোমার জন্যই আমি পেরেছি। ওর চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসা দেখে আমার বুকটা ভরে গিয়েছিল। আমি ভেবেছিলাম এ তো ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তানভীরের ব্যস্ততা আরও বাড়ল। সে ফজলুল হক হলের আবাসিক ছাত্র হল। তবে সপ্তাহান্তে ও ঠিকই আমাদের বাসায় আসত। ওর জন্য আমার তৈরি করা পোলাও মাংসের প্রতি ওর এক অদ্ভুত আকর্ষণ ছিল। সে আসত, আমার সাথে গল্প করত, ওর বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের গল্প শোনাত, আর আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। ওর চোখে তখন এক নতুন স্বপ্ন, এক ঝলমলে ভবিষ্যৎ। প্রথম প্রথম যখন সে আসত তখন তার চোখে মুখে ক্লান্তি থাকলেও আমার সাথে কিছুক্ষণ কথা বললেই সে যেন আবার সতেজ হয়ে উঠত। আমি লক্ষ্য করতাম সে আমার দিকে একটু ভিন্নভাবে তাকাত। সেই দৃষ্টিতে শুধু ভাইয়ের স্নেহ ছিল না, ছিল যেন আরও কিছু, যা আমি ঠিক ধরতে পারতাম না, কিংবা হয়তো ধরতে চাইনি, কারণ আমাদের সম্পর্কটা এতটাই পবিত্র ছিল যে এর বাইরে কিছু ভাবা আমার পক্ষে অসম্ভব ছিল। আমি ভাবতাম হয়তো ও এখন বড় হয়েছে, তাই ওর দৃষ্টিতে গভীরতা এসেছে। মাঝে মাঝে সে আমার পোশাকের প্রশংসা করত। দিদি, তোমাকে এই শাড়িতে খুব সুন্দর লাগছে, অথবা তোমার হাসিটা এত মন জোড়ানো দিদি।
আমি লজ্জা পেতাম, হেসে বলতাম, ধুর পাগল, এসব কি বলছিস? ও চুপ করে হাসত। সেই হাসিটা আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগাত, যা আমি দ্রুতই চেপে দিতাম। একদিন আমি তখন অফিসে যাই। দুপুরবেলা আমার টিফিন বক্সটা নিতে ভুলে গিয়েছিলাম। তানভীর তখন বাড়িতেই ছিল, ওর ক্লাস অফ ছিল। আমি ফোন করে ওকে বললাম টিফিনটা যেন নিয়ে আসে। ও হাসি মুখে রাজি হল। অফিস ক্যান্টিনে বসে যখন আমি ওর জন্য অপেক্ষা করছিলাম, তখন ও টিফিন বক্স হাতে আমার সামনে এসে দাঁড়াল। ওর হাতে ছিল একগুচ্ছ লাল গোলাপ। আমি অবাক হয়ে বললাম, এসব কিরে? ও হাসতে হাসতে বলল, এমনি দিদি, তোমার জন্য। আমার সহকর্মীরা সবাই মিটিমিটি হাসছিল। আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। ও আমার অস্বস্তি লক্ষ্য করে নিজেই বলল, কি ভাবছ, দিদিকে ফুল দেওয়া যাবে নাকি? আমার খুব রাগ হয়েছিল। ও যেন আমার প্রতি ওর এই অতি আবেগটা সবার সামনে প্রকাশ করে দিচ্ছিল। আমি মনে মনে ওকে বকেছিলাম। ঘটনাগুলো হয়তো ছোট ছোট, কিন্তু আমার মনে এক ধরনের অস্বস্তি তৈরি করছিল। আমি ওকে বারবার বোঝাতাম যে আমরা ভাই বোন, আমাদের সম্পর্কটা পবিত্র, কিন্তু ওর চোখের ভাষা মাঝে মাঝে আমার সব যুক্তিকে ভুলিয়ে দিত। তানভীরের ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হল। এবারও ফিরল পুরোপুরি অন্য এক মানুষ হয়ে। ওর চোখে মুখে যেন এক নতুন আলো, এক দৃঢ় সংকল্প। আমার মনে হয়েছিল ও যেন এবার তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছে। সেদিন ছিল এক মেঘলা বিকেল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। তানভীর কখন এসে আমার পাশে বসেছিল আমি টের পাইনি। ওর নিঃশ্বাসের শব্দে যখন আমি চোখ তুলে তাকালাম, দেখি ও আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি হেসে বললাম, কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? পরীক্ষা কেমন হলো? ও কোনো উত্তর না দিয়ে আমার হাতটা ধরল। ওর হাতটা কাঁপছিল। আমার বুকটা ধুকপুক করে উঠল। আমি হাতটা ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু ও আরও শক্ত করে ধরল। ওর চোখ দুটো ছলছল করছিল। দিদি, ওর গলাটা কেমন যেন ভারী শোনাল। আমার সব পরীক্ষা শেষ, আর কোনো পড়ালেখা নেই। আমি হেসে বললাম, ধুর পাগল, এবার তো চাকরির পরীক্ষা শুরু হবে, নাকি পিএইচডি করবি? ও আমার দিকে আরও ঝুঁকে এলো। ওর চোখ দুটোতে আমি এক গভীর সমুদ্র দেখলাম। সেই সমুদ্রের গভীরে এক অস্থিরতা, এক অব্যক্ত আকুতি। দিদি, তোমাকে দেখে আমার সব পড়ালেখা ভুলে যাই। আমার কানে যেন বোমা ফাটল। আমি স্তব্ধ হয়ে গেলাম। এই ছেলেটা, যাকে আমি ছোট ভাইয়ের মতো বড় করেছি, যার হাতে আমি বর্ণপরিচয় তুলে দিয়েছি, সে কিনা আমাকেই কথা বলছে। আমার সারা শরীর যেন অবশ হয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, এসব কি বলছিস তনভীর? তোর মাথা ঠিক আছে তো? ওর চোখে এক অব্যক্ত যন্ত্রণা। হ্যাঁ দিদি, আমার মাথা ঠিক আছে। বরং এতদিনে আমি বুঝলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা কী ছিল। আমার চোখে ক্রোধ আর অবিশ্বাস। তানভীর, তুই কি ভুলে যাচ্ছিস আমরা কারা? আমরা ভাই বোন। আমাদের সম্পর্কটা কি তোর কাছে এতই ঠুনকো? ও আমার হাতটা ছেড়ে দিল। উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসল। ওর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। আমি জানি দিদি, আমি জানি এটা ভুল, কিন্তু আমি কি করব? আমার মন তো মানতে চায় না। আমি উঠে দাঁড়ালাম। বারান্দার গ্রিল ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। আমার ভেতরে এক তীব্র ঝড় বয়ে যাচ্ছিল। এসব পাগলামি বন্ধ কর তানভীর, তুই আমার ছোট ভাই, সবসময় আমার ছোট ভাইই থাকবে। ও আমার শাড়ির আঁচল ধরে মুখ লুকাল। না দিদি, আমি আর তোমার ছোট ভাই থাকতে চাই না। আমি তোমাকে ভালোবাসি। পড়ালেখার চেয়ে বড় কিছু শিখতে চাই, তোমার কাছ থেকে ভালোবাসা। ওর কথাগুলো যেন আমার কানে বিষের মতো বাজছিল। আমার মাথা ঝিমঝিম করছিল। আমি কোনো মতে নিজেকে সামলে ওকে বললাম, তানভীর, তুই এখন যা, আমার একা থাকতে দে। ও চুপচাপ উঠে চলে গেল। কিন্তু ওর ভেতরের ঝড়টা যেন আমার ভেতরে প্রবেশ করেছিল। সেই রাতটা আমি ঘুমাতে পারিনি। তানভীরের কথাগুলো আমার কানে বারবার বাজছিল। ওর চোখে সেই তীব্র আকুতি, সেই অব্যক্ত যন্ত্রণা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি আমাদের অতীত সম্পর্কটাকে বারবার বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম। ও কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি এটা ওর বয়সের ভুল? এই প্রথম আমি ওর প্রতি নিজের অনুভূতিগুলোকে গভীরভাবে উপলব্ধি করতে শুরু করলাম। ওর প্রতিটি স্পর্শ, প্রতিটি বাক্য, প্রতিটি দৃষ্টি যেন নতুন অর্থ পাচ্ছিল।
পরের দিন সকালে আমি অফিসে যেতে পারিনি। আমার মন বলছিল তানভীরের সাথে কথা বলা দরকার। দুপুরে ও আমার ঘরে এলো। ওর চোখে তখনও রাতের ঘুমহীনতার ছাপ, কিন্তু মুখে এক দৃঢ়তা। আমি বললাম, তানভীর, তুই কি ভেবে দেখেছিস তুই কি বলছিস? আমাদের সমাজ, পরিবার, এসবের কথা একবার ভেবে দেখ। ও আমার দিকে সরাসরি তাকালো। আমি সব ভেবেছি দিদি, সমাজ, পরিবার, লোকলজ্জা, সব। কিন্তু আমার কাছে তুমি সবার ওপরে। তোমার ভালোবাসা আমার কাছে সব কিছুর চেয়ে দামি। ওর কথায় আমি স্তব্ধ হয়ে গেলাম। ওর এই অদম্য ভালোবাসা আমাকে এক নতুন সংকটে ফেলল। আমি কি ওকে ফিরিয়ে দেব? আমি কি ওর স্বপ্নগুলোকে ভেঙে দেব? নাকি আমার নিজের অনুভূতিগুলোকে একবার যাচাই করে দেখব? আমি বললাম, কিন্তু তানভীর, এটা তো সম্ভব নয়। আমরা ভাই বোন। ও হাসল, এক গভীর কষ্টের হাসি। রক্তের সম্পর্কটা কি ভালোবাসার চেয়ে বড় দিদি? আমি তো তোমাকে কোনোদিন বোনের চোখে দেখিনি। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি, সেদিন থেকেই তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। তুমি আমার আদর্শ, আমার স্বপ্ন, আমার সব। ওর কথাগুলো আমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন তৈরি করল। আমি মনে মনে ওকে বারণ করতে চাইলেও আমার মন যেন ওর কথাগুলোকেই সমর্থন করছিল। আমি মনে মনে স্বীকার করতে বাধ্য হচ্ছিলাম যে আমিও হয়তো ওর প্রতি এক ধরনের দুর্বলতা অনুভব করি। সে ছোটবেলা থেকেই আমার জীবনে ছিল, আমার আনন্দের সঙ্গী, আমার দুঃখের ভাগিদার। ওর প্রতি আমার টানটা কি শুধু স্নেহ ছিল, নাকি এর আড়ালে আরও গভীর কিছু ছিল যা আমি এতদিন অস্বীকার করে এসেছি? পরের কয়েকটা দিন তানভীর আমার সাথে কথা বলেনি। সে চুপচাপ নিজের ঘরে থাকত। আমি জানতাম ও আমার উত্তরের অপেক্ষায় আছে। আমিও ওর সাথে কথা বলতে পারছিলাম না। আমার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। একদিকে সমাজ, পরিবার, লোকলজ্জার ভয়, অন্যদিকে তানভীরের নিষ্পাপ ভালোবাসা আর আমার নিজের অজানা অনুভূতি। একদিন রাতে আমার মা বাবা গ্রামের বাড়ি থেকে ফিরলেন। তানভীর তাদের দেখে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু আমি ওর চোখে এক গভীর শূন্যতা দেখতে পেলাম। মা বাবা ফিরে আসার পর আমি আরও একা হয়ে গেলাম। আমার মনের কথাগুলো কাউকে বলতে পারছিলাম না। একদিন বিকেলে আমি বারান্দায় বসেছিলাম। তানভীর এসে আমার পাশে বসল। দিদি, আমি আর তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার চোখে দেখেছি। তুমি হয়তো স্বীকার করতে পারছ না, কিন্তু তোমার মন আমাকে ঠিকই জানে। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে তখনও সেই দৃঢ়তা। আমি তোমাকে মুক্তি দিতে চাই না দিদি, আমি তোমার হাত ধরে বাকি জীবনটা কাটাতে চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। ওর এই অকপট স্বীকারোক্তি আমার ভেতরের সব প্রতিরোধ ভেঙে দিল। আমি আর পারলাম না নিজেকে আটকাতে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তানভীর, তুই এটা কি করছিস? তুই আমার জীবনটা আরও কঠিন করে দিচ্ছিস। ও আমার হাত দুটো ধরে ওর বুকের কাছে টেনে নিল। আমি জানি দিদি, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে একটা সুযোগ দাও। আমরা একসাথে এই সমাজের সাথে লড়ব। আমি ওর দিকে তাকালাম। ওর চোখ দুটোতে আমি আমার ভবিষ্যৎ দেখতে পেলাম, এক অনিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু ভালোবাসায় ভরা। আমি জানি এই পথটা সহজ হবে না। আমাদের অনেক বাধা অতিক্রম করতে হবে, কিন্তু ওর ভালোবাসা আমাকে এক নতুন শক্তি দিচ্ছিল। তানভীর, আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমি তোকে ভালোবাসি। ওর চোখ দুটো আনন্দে ঝলমল করে উঠল। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে আমাদের চারপাশে যেন এক নতুন পৃথিবী তৈরি হল, এক পৃথিবী যেখানে শুধুমাত্র আমরা দুজন আর আমাদের ভালোবাসা। আমরা জানি আমাদের এই ভালোবাসাকে সমাজ হয়তো মেনে নেবে না, পরিবার হয়তো কষ্ট পাবে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আমাদের ভালোবাসার জন্য লড়ব। আমরা একে অপরকে ছেড়ে যাব না। আমরা একসাথে পথ চলব, যতই কঠিন হোক না কেন। কারণ ভালোবাসা যদি খাঁটি হয়, তাহলে তা সব বাধা জয় করতে পারে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়। এটা হয়তো আমাদের ভালোবাসার গল্পের শুরু মাত্র। জানি না ভবিষ্যতে কি হবে, তবে এটুকু জানি তানভীরের ভালোবাসা আমাকে এক নতুন জীবন দিয়েছে। এই জীবনটা হয়তো চ্যালেঞ্জিং, কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ। গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর ঈশিতা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। দেখা হবে পরের গল্পে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।